আমার বিছানায় বসার অধিকার দিল কে তোমাকে? তাড়াতাড়ি পরিষ্কার করো এসব। নূর আদ্রিয়ানের কথা মতো বিছানা পরিষ্কার করে দিতেই আদ্রিয়ান বিছানায় শুয়ে পড়ে। নূর বুঝতে পারছে না কি করবে। সেও আদ্রিয়ানের পাশে শুতে গেলে আদ্রিয়ান আচমকা উঠে নূরকে পরপর দুটো চড় মারল। চড়গুলো এত জোরে মারায় নূর ভীষণ ব্যথা পায়। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত খিঁচে দাঁড়িয়ে থাকে। আদ্রিয়ান নূরের থুতনি চেপে ধরে বলে, একবার বললে কানে কথা যায় না? আমার বিছানা তুই কি করছিস? নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমি কোথায় শোবো? আদ্রিয়ান নূরকে ছেড়ে দিয়ে বলল, বেলকনিতে গিয়ে শুয়ে পড়। ফার্দার যদি আমার বিছানা তোকে দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নূর ব্যালকনির দরজা খুলে দেখল ব্যালকনির রেলিং অর্ধেক পর্যন্ত। আদ্রিয়ান একটা বালিশ ছুঁড়ে মারতেই নূর সে বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। ফ্লোর থেকে ঠান্ডা উঠছে, তার উপর মশা ভন ভন করছে। শরীরে জড়ানোর মতো একটা চাদর কিংবা কাঁথাও নেই। নূর কখনো ভাবেনি তার জীবনে এমন কোনো দিন আসবে। তার বাড়িতে যখন ছিল তার মা তাকে কখনো রাত জাগতে দেয়নি, মেঝেতে শুতে দেয়নি। আর আজ পরের বাড়ি এসে তাকে সব করতে হচ্ছে। মশার কামড়ের জন্য ঠিকমতো ঘুমাতেও পারছে না সে। ওড়নাটা শরীরে জড়িয়ে কানে দুহাত চেপে ধরে শুয়ে আছে। ভোরের আলো ফুটতেই নূরের ঘুম ভেঙে যায়। শেষ রাতে চোখ লেগে আশায় ঘুমিয়ে পড়েছিল সে। হাতের দিকে তাকিয়ে দেখলো কেমন লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে আছে। সে এগুলো দেখে তাচ্ছিল্য হেসে ফ্রেশ হতে চলে যায়। পায়রা গোসল করে আসতেই দেখে ইলহাম তার জন্য শাড়ি বাছাই করে রেখেছে। খয়েরি রঙের শাড়ি। ইলহামের উপরে চোখ পড়তেই মেয়েটা লজ্জায় কুকিয়ে যায়। চোখে চোখ রাখতে পারে না। ইলহামের রাখা শাড়ি নিয়ে আবারও চলে যায় বদলানোর জন্য। পরনে সালোয়ার কামিজ বদলিয়ে শাড়ি পরেছে সে। ইলহামের সামনে আসতেই ইলহাম মুগ্ধ চোখে তাকায় পায়রার দিকে। মেয়েটাকে যতবারই দেখে ততবারই বোধহয় প্রেমে পড়ে সে। পায়রা ইলহামের দেওয়া সেই হার পরল। চুলে খোপা করে আঁচল মাথায় দিয়ে নিচে চলে যায়। ইতিমধ্যে নূরও শাড়ি পরে চলে এসেছে। রান্নাঘরে যেতেই দেখে ফারজানা চা বানাচ্ছে। নূর পরোটা বানানোর জন্য আটা নিল। পায়রাও ভাবলো মিষ্টি কিছু বানানো যাক। সে শ্যামাই নিল রান্না করার জন্য। সুরাইয়া শাহ সোফায় বসতেই পায়রা ওনাকে চা দিয়ে বলে, আম্মা, আপনার চা। সুরাইয়া শাহ পায়রার হাত থেকে চা নিয়ে চায়ে চুমুক দিলেন। অতঃপর মিষ্টি হেসে বললেন। বাহ, বেশ হয়েছে। পায়রা মুচকি হেসে চলে যায় রান্নাঘরে। আপাতত যা যা প্রয়োজনীয় সব নিয়ে নিল। নূরের পরোটাও প্রায় হয়ে এসেছে। রাহেলা শাহ ইলহামও চলে এসেছে। পায়রা ইলহামকে চা দিতেই সে একগাল হেসে চা নেয়। পায়রার কেমন যেন লজ্জা লাগছে লোকটাকে দেখলেই। আদ্রিয়ানও চলে এসেছে। সকালে নাস্তার টেবিলে বসতেই পায়রা একে একে তাদের খাবার পরিবেশন করতে লাগলো। হঠাৎই কেউ একজন দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো। আপাতত সকলের দৃষ্টি তার দিকেই। আদ্রিয়ানের দলের ছেলে লাবিব। সে হাঁপাতে হাঁপাতে আদ্রিয়ানের কাছে এসে বলল, নূর পরোটা ভেজে সকলের প্লেটে প্লেটে দিচ্ছিল, কিন্তু হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে থমকে গেল হাত। নূরের সাথে সাথে বাকিরা অবাক হলেও ইলহাম ও আদ্রিয়ান মোটেই অবাক হলো না। ইলহামের ভাবভঙ্গি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আদ্রিয়ান বাঁকা হেসে লাবিবকে বলল, চৌধুরী বাড়ির পতন সবই শুরু। তোর ভাবি পরোটা বানিয়েছে, খেয়ে যা। নূরের পা চলছে না, তবুও সে নিজের কাজ করতে লাগলো। শ্বশুরবাড়িতে আজ প্রথম দিন নূরের। এইবারে নিয়ম অনুযায়ী সকলের খাওয়ার পর বাড়ির বউরা খাবে। লাবিব বসে গেল আদ্রিয়ানের পাশের চেয়ারে। পায়রা নবাবী সেমাই বানিয়েছে সকলের জন্য। ইলহাম প্রথমে নবাবী সেমাইটাই খেলো। সবারই পছন্দ হয়েছে পায়রার করা নবাবী সেমাই। সকলের খাওয়া শেষে সব গুছিয়ে রাখছিল নূর। আদ্রিয়ান বাহিরে যাবে কিন্তু মোজা খুঁজে পাচ্ছে না, তাই নূরকে রুমে ডেকেছে। আমার মোজাটা খুঁজে দাও। ফোনে রিং পড়ার শব্দে দুজনেই ফোনের দিকে তাকায়। আদ্রিয়ান ভেবেছিল হয়তো তার ফোন, কিন্তু পরে দেখে ফোনে কোনো কলই আসেনি। নূরের ফোন বাজছে। আদ্রিয়ান টেবিল থেকে নূরের ফোন নিতেই দেখলো অচেনা নাম্বার থেকে কল এসেছে। সে নূরের হাতে ফোন দিয়ে বলল, স্পিকার অন করে কথা বলো। নূর ঢোক গিলে ফোন রিসিভ করতেই শামীমা চৌধুরীর গলা শোনা গেল। নূর, তুমি কি একবার হাসপাতালে আসতে পারবে? আমার ছেলে ব্রেন স্ট্রোক করেছে। আমি জানি তুমি আসলে আমার শাহানাব ঠিক হয়ে যাবে। বেশ আকুতি মিনতি করে বলছেন তিনি। নূর কিছু বলার আগেই আদ্রিয়ান ফোন কেটে দিল। নূরের খারাপ লাগছে। শাহানাব তাকে ভালোবাসে সে জানে,
কিন্তু এভাবে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে শুধুমাত্র তার জন্য। নূর ঠিক করলো সে হাসপাতালে যাবে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে সে আমতা আমতা করে বলল। বলছিলাম আমি একবার। নূরের কথা শেষ হওয়ার আগেই আদ্রিয়ান বলে উঠল। কোথাও যাবে না তুমি? শানা ভাই অসুস্থ, একবার দেখিয়ে আসি না। ওনার মা ফোন দিয়ে এত করে বললো না গেলে কেমন দেখায় না। আদ্রিয়ান মুহূর্তেই নূরের গলা চেপে ধরল, ফিসফিসিয়ে বলল। কেন যাবি তুই? তুই ডাক্তার যে তুই গেলেও ভালো হয়ে যাবে? তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? ঘর থেকে এক পা বাইরে রাখলে পাক কেটে ফেলবো আমি। নূরের চোখ হতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। গলায় ব্যথা পাচ্ছে, বেশ জোরেই চেপে ধরেছে গলা। ফর্সা মুখ মুহূর্তেই লাল হয়ে যেতে লাগলো। দম বন্ধ হয়ে আসবে বোধহয় এক্ষুনি। আদ্রিয়ান নূরকে ছেড়ে দিতে এসে কাশতে লাগলো। গলা লাল হয়ে গিয়েছে। আদ্রিয়ান জুতা পরতে পরতে বলে। আমার কথার যেন নড়চড় না হয়। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার কি মনে করে যেন থেমে গেল। অতঃপর নূরের ফোন নিজের পকেটে ঢুকিয়ে বলল। আজ থেকে কোনো প্রয়োজন ছাড়া ফোন চালানোর প্রয়োজন নেই। এখন থেকে তোমার ফোন আমার কাছেই থাকবে। নূর চেয়েছিল কিছু বলতে, কিন্তু সেই সময়েই উপস্থিত হয় তার শাশুড়ি রাহেলা শাহ। আদ্রিয়ান তার মায়ের উদ্দেশ্যে বলে। মা, ও যেন এই বাড়ি থেকে এক পাও বাইরে না যায়, আর ওর হাতে যেন ফোন না দেখে। আমি ওর ফোন নিয়ে নিয়েছি, তুমি খেয়াল রেখো যেন পায়ের ফোন না নেয়। ঠিক আছে, তুমি যাও এখন। রাহেলা মুহূর্তেই বুঝে গেলেন আদ্রিয়ান ও নূরের সম্পর্ক কেমন চলছে। আদ্রিয়ান বেরিয়ে যেতেই তিনি নূরকে বললেন। রান্নাঘরে আরো কাজ আছে, এখানে শোপিজের মতো দাঁড়িয়ে থাকতে হবে না। নূর রাহেলার সাহার কথা শুনে রান্নাঘরে যায়। আগে কখনো রান্না করেনি সে, তাই জানে না কিভাবে কি করতে হয়। সব সময় মোর্শেদা বেগম ও পায়রাই সব করে দিত। সে শুধু ভাত রান্না করতে ও ডিম ভাজতে পারত। একটা ঝুড়িতে কিছু সবজি রাখা আছে। রাহেলা সাহা বললেন। ওই যে বড় পাতিলাটায় ভাত রান্না করবে, আর এখান থেকে বাঁধাকপি আর বেগুন কেটে নাও। নূর বড় পাতিলে চাল নিয়ে নিল পরিমাণ মতো। আপাতত রান্নাঘরে সে একাই আছে। পায়রা সুরাইয়া সাহার ঘরে তার সাথে গল্প করছে। নূর বাঁধাকপি কিভাবে কাটবে বুঝতে পারছে না। ফোনও নেই যে ইউটিউব থেকে সাহায্য নিবে। পায়রাও নেই। রাগে দুঃখে কান্না আসছে তার। এদিকে ভাতের মারও ফেলতে হবে। এত বড় পাতিল সামলাতে না পারায় হাত ছিটকে গরম ভাতের মার তার হাতে পড়ে যায়। হঠাৎ এমন হওয়ায় সে চিৎকার করে ওঠে। হাতের উপরে কিছু অংশ পড়ে যায়। রাহেলা শাহ এসে দেখে ভাতের পাতিল উল্টে পড়ে আছে। নূর হাত চেপে কান্না করছে। তিনি এসে হাই হাই করতে করতে বললেন। সর্বনাশ, এতগুলো ভাত ফেলে দিয়েছো। আসলে আম্মা, ভাতের মার আমার হাতে পড়ে হাত পুড়ে গিয়েছে। নূরের কথা শুনে রাহেলা শাহর একটুও মায়া হলো না, বরঞ্চ তিনি উল্টো নূরের পুড়ে যাওয়া হাত চেপে ধরে বললেন। বাপের ঘরে কখনো এত ভাত দেখেছো? এতগুলো ভাত যে নষ্ট হলো, এসব কি তোমার বাপ এসে পুষিয়ে দিয়ে যাবে? নূর ব্যথায় আর্তনাদ করে উঠল। হাত ছাড়াতে চেয়েও পারল না। রাহেলা শাহ আরো জোরে চেপে ধরে আছেন। কি হয়েছে নূর, চেঁচাচ্ছিলি কেন? পায়রার কথা শুনে রাহেলা শাহ নূরের হাত ছেড়ে দিলেন। টকবগিয়ে রক্ত পড়তে লাগলো নখ দিয়ে চেপে ধরায়। নূরকে কাঁদতে দেখে পায়রা ছুটে আসলো তার দিকে। নূরের হাত দেখে পায়রার ভীষণ কষ্ট লাগলো। সে নূরের হাত কলের নিচে দিয়ে পানি ছেড়ে দিল। কিভাবে হলো এসব? ইস, কতখানি পুড়ে গেল। নূর বোনের আদুরে কণ্ঠে ফুপিয়ে কেঁদে উঠল। ভাতের মার ফেলতে গিয়ে পড়ে গেছে। পায়রা কপট রাগ দেখিয়ে বলল। তোকে কে বলেছে ভাত রান্না করতে? তুই এত পাতিলে মার ফেলতে পারবি? রাহেলা সাহা আমতা আমতা করে বললেন। বাড়ির বউ যখন হয়েছো, টুকটাক তো করতেই হবে। পায়রা নিজের রাগ সংযত রেখে বলল। নূর তেমন কিছুই পারে না আপা। যদি কিছু করতে হয় আমায় বলবেন, আমি করে দিব। আমার বোন এখনো এত কিছু করার মতো যোগ্য হয়ে ওঠেনি। পায়রার কঠিন কথায় রাহেলা সাহার মুখে অন্ধকার দেখা দিল। পায়রা আবারও বলল। ফারজানা কোথায়? নূরকে আপনারা একটু একটু করে শেখাবেন আপা। শেখালে নিশ্চয়ই পারবে, কিচ্ছু মনে করবেন না। রাহেলা সাহা চুপ করে রইলেন। পায়রা নূরকে নিয়ে নিজের ঘরে চলে গেল ঔষধ লাগানোর জন্য। নূরের পড়ে যাওয়া জায়গায় বরফ ঘষে মলম দিয়ে দিল পায়রা। ব্যথায় টনটন করছে হাত। নূর এখনো হেঁচকি তুলছে। তা দেখে পায়রা নূরকে জড়িয়ে ধরে বলে। আর ব্যথা লাগবে না। তুই আমাকে ডাকিসনি কেন? আমি করে দিতাম। তুমি দাদির ঘরে ছিলে তাই ডাকিনি। হয়েছে হয়েছে, এবার এখানটাই বস।
বিশ্রাম নে, আমি রান্না বসাচ্ছি। পায়রা রান্নাঘরে গিয়ে বেগুন ও বাঁধাকপি কাটতে বসলো। ঠিক এমন সময় রাহেলা সাহা রান্নাঘরে এসে পায়রাকে কাজ করতে দেখে তার থেকে সবজিগুলো নিয়ে নেয়। কি করছো তুমি? তোমাকে এসব কে করতে বলেছে? কেউ বলেনি। ওঠো এখান থেকে, আমি করে দিচ্ছি। পায়রা বুঝতে পারল না রাহেলা সাহার মতলব। কিছুক্ষণ আগেই তো নূরকে এসব করতে বলেছিল, তাহলে এখন সে করলে সমস্যাটা কোথায়? ফারজানা আসতেই রাহেলা সাহা তাকে বকাবকি শুরু করলেন। এখন আসার সময় হলো তোর? বেলা গড়িয়ে গেল। ফারজানা ভ্যাবলা হেসে সবজি কাটতে বসে। রাহেলা সাহা আবারও নতুন করে ভাত বসালেন। পায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, তুমি বিশ্রাম নাও, ইলহাম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। পায়রা সাই জানিয়ে চলে যায়। ফারজানা বেশ কিছুক্ষণ ধরেই উসখুস করছে কিছু একটা জিজ্ঞেস করার জন্য। এবার আর না পারতে রাহেলা সাহাকে জিজ্ঞেস করে, চাচি, আপনি ছোট চাচির সাথে এত ভালো ব্যবহার করেন, তাহলে ভাবির সাথে কেন রাগারাগি করেন? দুজনেই তো আপন বোন। রাহেলা সাহা ফারজানার কথা শুনে ঈষৎ হেসে বললেন, বর্তমানে এই বাড়ির কর্তা ইলহাম, আর ইলহাম তার স্ত্রীর প্রতি যথেষ্ট খেয়াল রাখে। তাই এই বাড়িতে যদি কেউ পায়রার নামে একটু টু শব্দও করে, তবে সেই দিনই তার শেষ দিন হবে শাহ বাড়িতে। আদ্রিয়ান ভাইজান কি ভাবিকে ভালোবাসে না? রাহেলা সাহা মুখ বাঁকিয়ে বললেন, ভালোবাসা না চাই, আদ্রিয়ান দুই চোখে দেখতে পারে না এই মেয়েকে। তাছাড়া আমার ছেলে লাখে একজন, এমন গরিব ঘরের মেয়েকে আশ্রয় দিয়েছে, এটাই অনেক। রাহেলা সাহার কথা শুনে ফারজানা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এই জন্যই বলে মেয়ে মানুষের চেহারা ভালো হওয়ার চেয়ে কপাল ভালো হতে হয়। শাহানাব মেডিকেলের বেডে শুয়ে আছে, সিরিয়াস কন্ডিশন। ডাক্তার বলেছে আগামী 24 ঘন্টার মাঝে জ্ঞান ফিরে আসলে চিন্তামুক্ত থাকা যাবে। শামীমা চৌধুরীর শরীরের অবস্থাও ভালো নয়, ছেলের চিন্তায় দিশেহারা অবস্থা। নূরকে ফোন দেওয়ার 2 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো আসেনি দেখে তিনি মনে মনে নূরের উপর তীব্র ক্ষোভ ছাড়লেন। এই মুহূর্তে তাদের স্বামী স্ত্রী দুজনেরই মাথা ঠিক নেই। শাহানাবের এই অবস্থা তারা মেনে নিতে পারছেন না। আদ্রিয়ান ও রুশান দুজনেই টঙের দোকানে এসেছে। আদ্রিয়ান সিগারেট ধরিয়ে চায়ে চুমুক দিল। আদ্রিয়ান ভাই, শুনলাম শাহনাবের অবস্থা ভালো না। ব্রেন স্ট্রোক করেছে। দেখেছো আদ্রিয়ান ভাই, শাহনাব নূর ভাবির জন্য কতটা পাগল। বিয়ে হয়ে গিয়েছে শুনেও ব্রেন স্ট্রোক করে ফেলেছে। আদ্রিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, লাভ নেই, শাহনামের ভালোবাসা এখন আমার হাতে। তুমি তো বলেছিলে নূর ভাবিকে ছেড়ে দিবে। শাহনাবের অবস্থা দেখে যা মনে হচ্ছে, তুমি ভাবিকে ছেড়ে দিল, শাহনাব সেই মুহূর্তেই নিজের করে নিবে। রুশানের কথা শুনে আদ্রিয়ান তার হাতে থাকা সিগারেট পায়ের তলায় পিষে বলে, দরকার হলে আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো, তোর ডিভোর্স দেব না। আমার চোখের সামনেই থাকবে নূর। আদ্রিয়ানের কথা শুনে রুশান ক্ষীণ হেসে মনে মনে বলে, এদিকে বলেছে ছেড়ে দিবে, এখন আবার জেলাছো হচ্ছে। আদ্রিয়ানের মেজাজ খুবই চটে গিয়েছে। না, সে নূরকে ছাড়বে না। যে কোনো কিছুর বিনিময়ে হলেও নূরকে তার কাছেই রাখবে। আর কিছু না ভেবে বাইক নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। নূর এখনো পায়রার ঘরেই আছে, পায়রার সাথে গল্প করছে। আদ্রিয়ান রুমে আসার পর নূরকে দেখতে না পেয়ে মেজাজ আরও চটে যায় তার। নূর, ছেলের চিৎকার শুনে রাহেলা সাহা দ্রুত ছেলের ঘরে আসেন। আদ্রিয়ানকে রাগান্বিত অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? নূর কোথায় মা? রাহেলা সাহা আদ্রিয়ানের ছুড়ে দেওয়া প্রশ্ন শুনে মুখ বাঁকিয়ে বলেন, তোমার বউকে কিছু বললেই কি সে শোনে? সে নিজের মর্জি মতো চলে। আজ প্রথম দিনেই নূরের নামে আসা বিচার শুনে আদ্রিয়ানের মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে টেবিল থেকে এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে তার মায়ের দিকে তাকায়। কি করেছে নূর? ভাত রাখতে দিয়েছিলাম, সে কি তেজ! ভাতের পাতিল ফেলে দিয়েছে, সবজিও কাটেনি। বোনের ঘরে গিয়ে ঘাপচি মেরে বসে আছে কাজ করার ভয়ে। আদ্রিয়ান এবার নূরকে ডাকতে থাকে। আদ্রিয়ানের কণ্ঠস্বর শুনে নূর কিছুটা অবাক হয়। এভাবে চিৎকার করে ডাকছে কেন? নূর পায়রার দিকে তাকিয়ে বলে, আপু আমি যাই, উনি কেন ডাকছে দেখে আসি। নূর রুমে আসতেই দেখতে পায় তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। নূর ভেতরে ঢুকে আদ্রিয়ানকে দেখে বলে, আপনি চলে এসেছেন? আদ্রিয়ান ঠাস করে এক চড় বসিয়ে দেয় নূরের গালে। হঠাৎ এমন ভাবে চড় মারার কারণ সে বুঝতে পারছে না। মায়ের সাথে বেয়াদবি করছিস কেন? তোর এত বড় সাহস আমার মায়ের মুখের উপর কথা বলিস? নূর কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। সে রাহেলা সাহার দিকে তাকিয়ে বলল, আম্মা,
আমি আপনার সাথে বেয়াদবি করেছি? কিন্তু আমি তো রাহেলা সাহা আর চোখে নূরকে দেখে বেরিয়ে যান ঘর থেকে। নূরকে কথা শেষ করতে দিয়ে আদ্রিয়ান নূরের চুলের মুঠি এক হাত দিয়ে শক্ত করে ধরে বলে, পাখা গজিয়েছে তোর, আজ তোকে বুঝিয়ে দেব আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। এত জোরে ধরায় নূরের কথা বলতে কষ্ট হচ্ছে, তাও সে খুব কষ্টে বলল, আমি বেয়াদবি করিনি। উনি আমায় ভাত রান্না করতে দিয়েছিলেন। আমি ভাতের মার ফেলার সময় হাত ফসকে মার আমার হাতে পড়ে হাতটা পুড়ে যায়, সাথে ভাতের পাতিলও পড়ে যায়। বিশ্বাস না হলে আমার হাত দেখুন। নূরের কথা শুনে আদ্রিয়ান নূরের চুল ছেড়ে হাতের দিকে নজর দিতেই দেখে হাতে ব্যান্ডেজ। কিন্তু সে বুঝতে পারছে না এখানে কে সত্যি কথা বলছে, তার মাই বা কেন নূরের নামে মিথ্যা বলতে যাবে। নূরের ঘাড় সহ ব্যথা করছে। সে বিছানায় বসার জন্য পা বাড়াতেই আবার সেই বাড়িয়ে রাখা পা পিছিয়ে নেয়। গত রাতের বলা আদ্রিয়ানের কথা মনে পড়ায় সে ফ্লোরে পা গুটিয়ে বসে পড়ে। আদ্রিয়ান গোসল করে এসে নূরকে ফ্লোরে বসে থাকতে দেখে বলে, হ্যাঁ মেয়ে, ফ্লোরে বসে আছো কেন? খাট থাকতে। কোন অধিকারে বিছানায় বসবো আমি? কি বলতে চাইছো তুমি? কাল রাতে আপনিই তো বললেন আপনার বিছানায় বসতে গেলে আমায় অধিকার নিয়ে বসতে হবে, তাই বললাম। আদ্রিয়ানের গতকালের কথা মনে পড়তেই সে চুপ হয়ে যায়। আগ বাড়িয়ে কিছু না বলে টিভি দেখতে থাকে। নূর বুঝতে পারছে না রাহেলা সাহা তার নামে মিথ্যা অভিযোগ কেন দিল। সে নিচে রান্নাঘরে যেতেই দেখে ফারজানা মাংস রান্না করছে। নূর তার পাশে দাঁড়িয়ে থেকে সবটা দেখল। ফারজানা নূরের গালে লাল হয়ে থাকা আবরণ দেখে বলল, তোমার গালে কি হয়েছে ভাবি? ফারজানার কথায় নূরের হাত আপনা আপনি তার গালে চলে গেল। সে হাত নামিয়ে বলল, অ্যালার্জি হয়েছে তো, তাই লাল হয়ে গিয়েছে। ফারজানা আর কোনো প্রশ্ন করলো না। নূর খাবার বেড়ে টেবিলে নিয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইলহাম চলে আসে। পায়রা তখন এলোমেলো হয়ে পড়ে থাকা কাপড়গুলো গোছাচ্ছিল। ইলহামকে ভেতরে আসতে দেখেও সে কিছু বলল না, নিজের কাজে মনোযোগ দিল। ইলহাম কিছুক্ষণ পায়রার দিকে তাকিয়ে থেকে তার হাতে থাকা গোলাপ ফুল বাড়িয়ে দিল পায়রার দিকে। পায়রা হাত বাড়িয়ে ইলহামের কাছ থেকে গোলাপ ফুল নিলেও আজ যেন সেই হাসিতে মুগ্ধতা নেই, মলিনতা দেখা দিয়েছে। তা দেখে ইলহাম পায়রার মুখ নিজের হাতের মাঝে আঁকড়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাড়ির জন্য মন খারাপ? আসলে আমার একটা কথা জানার ছিল। তুমি নির্দয়ে আমার কাছে জিজ্ঞেস করতে পারো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পায়রা কিছুটা আমতা আমতা করে বলল, নূর ও আদ্রিয়ানের বিয়ের সময় যেই ছেলেটা এসেছিল সে কে? পায়রার করা প্রশ্নে ইলহামের মুখের হাসি নিভে গেল। সে তার শার্ট খুলতে খুলতে জবাব দিল, এটা ওদের ব্যাপার, তুমি মাথা ঘামিও না এসব নিয়ে। ইলহাম এক প্রকার এড়িয়ে গেল পায়রার প্রশ্ন। তবে পায়রাও নাছোড় বান্দা। সে ইলহামের সামনে দাঁড়িয়ে বলল, আমার প্রশ্নের উত্তর দিন, তাও এই মুহূর্তে। ইলহাম জানে পায়রা কতটা নাছোড় বান্দা, তাই সে বনিতা না করে এবার দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমায় বলছি। পায়রা ইলহামের পাশে বসতেই ইলহাম বলে, তোমাকে বলা হয়নি, আমার আব্বা আমার জন্মের সময় মারা যান। আমার বড় ভাই মানে আদ্রিয়ানের বাবা ছিল একজন দিনী ধার্মিক মানুষ, কিন্তু সেই সাথে তার অনেক শত্রুও ছিল। আদ্রিয়ান তখন 6 বছরের কেবলমাত্র। ভাইয়ার একমাত্র প্রাণভোমরা বলতে পারো আদ্রিয়ানকে, আমাদের পুরো পরিবারের প্রাণ। একদিন শাহনাবের বাবার ইশতেহার চৌধুরীর সাথে ভাইয়ার কথা কাটাকাটি হয়। তারা দুইজন একসময় ভালো বন্ধু ছিল। রাজনীতিতে এসে দুজনের বন্ধুত্বের ফাটল ধরে। কথা কাটাকাটির এক পর্যায়ে ইশতেহার চৌধুরীর তার রামদা নিয়ে তেড়ে আসে ভাইয়ার দিকে। আমি আর আদ্রিয়ান বেলকনি থেকে সবটা দেখছিলাম। আমার বয়স সইবা কত, তখন 9 বছরের একটা ছেলে ছিলাম, যে কিনা তার ভাইকে বাঁচাতে চেয়েও তার ধারে কাছে যেতে পারিনি। বাড়িতে তখন আমি, আদ্রিয়ান, আম্মা আর ভাবি ছিলাম। যখন ইশতেহার চৌধুরী রামদা নিয়ে ভাইয়ের দিকে তেড়ে আসে, তখন আদ্রিয়ানের সেই কি কান্না। আমরা ছুটে যেতে চেয়েছিলাম ভাইয়ের কাছে, কিন্তু আমাদের দুজনকে জোর করে উপরের ঘরটাই বন্দি করে রাখা হয়। আদ্রিয়ানের কান্না দেখে আমি আদ্রিয়ানকে বুকে জড়িয়ে ধরি। ছেলেটাকে আটকাতে পারছিলাম না। আদ্রিয়ান এক সময় বেলকনিতে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতে থাকে। আমি শক্ত করে আঁকড়ে ধরেছিলাম ছেলেটাকে। যখন এক কোপে ভাইয়ার দেহটা দুভাগ করে দিল ইশতেহার চৌধুরী, তখন আমি আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে কেঁদেছিলাম। কিন্তু আদ্রিয়ান একদম চুপ হয়ে গেল, যেন একটা কাঠের পুতুল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইটার টকবক করে পড়া রক্তাক্ত দেহটার দিকে। আদ্রিয়ানের চোখ দিয়ে এক ফোঁটা জল ও গড়ল না। আমার ভাবি ছুটে গেল ভাইয়ের কাছে। দুজন
দুজনের ভুলে গেল আমাদের কথা। অতঃপর আমাদের এক প্রতিবেশী বাড়ির ভিতরে ঢুকে দরজা খুলে দিতেই দৌড়ে গেলাম ভাইয়ের মৃতদেহের কাছে। সেই থেকে আদ্রিয়ান চুপ হয়ে গেল। বাবা হারানোর শোক শেষ হইতে পারল না। সেদিন কাঁপুনি দিয়ে জ্বর উঠল আদ্রিয়ানের। সারাটা রাত বাবা বাবা করে কেঁদেছিল ছেলেটা, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। আমার ভাতিজার কাছে তার বাবাকে এনে দিতে পারিনি। ভাবিও আগের তুলনায় চুপচাপ হয়ে গেল। তবে আদ্রিয়ান সেই ট্রমা থেকে সহজে বের হয়ে আসতে পারল না। প্রতিদিন রাতেই নিজে নিজে কথা বলতো। হ্যালুসিনেশন হতে তার বাবাকে নিয়ে। সেই থেকে আদ্রিয়ানের একমাত্র লক্ষ্য ছিল ইশতেহার চৌধুরীর ওপর প্রতিশোধ নেওয়া। একমাত্র ইশতেহার চৌধুরীর কারণে আদ্রিয়ান তার শৈশব হারিয়েছে, তার বাবার সাথে কাটানোর সকল মুহূর্ত হারিয়েছে। সেই থেকে আদ্রিয়ানকে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো রাখার চেষ্টা করছি। আমার আর আদ্রিয়ানের বয়সের পার্থক্য অত বেশি ছিল না। হয়তো ভাইয়ার মতো ভালো রাখতে পারিনি, তবে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি। কথাগুলো বলতে বলতে ইলহামের চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ল। পায়রা নিজেও স্তব্ধ আদ্রিয়ানের অতীত শুনে। তার চোখেও জলের স্রোতে ভিড় জমিয়েছে। আমি আসলে বুঝতেই পারিনি, না হয় জিজ্ঞেসই করতাম না। তুমি এখন এই বাড়ির সদস্য, তোমার এখন সব জানা উচিত। আপনি ফ্রেশ হয়ে আসুন, সবাই অপেক্ষা করছে। ইলহাম ফ্রেশ হওয়ার জন্য চলে যেতেই পায়রাও নিচে নেমে গেল। নূর সব রেডি করে রেখেছে টেবিলে। ইতিমধ্যেই সকলে চলে এসেছে। নূর সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। পায়রাও নূরকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেই রাহেলা সাহা পায়রাকে থামিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? পরিবেশন করতে। বাড়ির বউরা পরিবেশন করবে, নূর করছে তো, তুমি বসো। আমিও তো এই বাড়ির বউ, তাহলে আমি কেন করতে পারবো না? পায়রার জটিল প্রশ্ন শুনে রাহেলা সাহা আমতা আমতা করে বললেন। ইলহাম এসে গেছে, তুমি বসে পড়ো। ইলহাম আশায় পায়রা আর কিছু বলল না। সবাই খেতে শুরু করার পর পায়রা খেয়াল করলো নূর খাচ্ছে না। সে দাঁড়িয়ে থেকে সবাইকে পরিবেশন করছে। পায়রা নূরের দিকে তাকিয়ে বলল, তুইও বসে যা আমাদের সাথে। পায়রার কথায় রাহেলা সাহা বললেন, এই বাড়ির বউরা সকলে খাবার পরে খায়, নূর খেয়ে নিবে। বৌমা খেয়ে নাও, নূর শেষে খেয়ে নেবে। সুরাইয়া সাহা বলায় পায়রা কিছু বলার সাহস পেল না। সে চুপচাপ খেয়ে নিল। নূর আদ্রিয়ানের প্লেটে মাছ তুলে দিল, তবে আদ্রিয়ান তাকালো না, চুপচাপ খেয়ে নিল। সকলের খাওয়া শেষে নূর যখন খেতে বসে তখন দেখে ভাত আর এক মুঠো পরিমাণ রয়েছে। নূর এই দৃশ্য দেখে ফুপিয়ে কেঁদে উঠল। বাবার বাড়িতে কখনো না খেয়ে থাকতে হয়নি তাকে। সকালে নাস্তাও খেতে পারেনি এত সবের পর। এখন ভাতটুকুও রিজিকে জুটল না। তরকারিও আর নেই। মুরগির মাংসে শুধু ছোট ছোট পিস রয়েছে, যা রাহেলা সাহা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। শুধুমাত্র ছোট মাছ আছে, আর ছোট মাছ নূর খায় না। তবে বড় মাছ ভীষণ পছন্দের, কিন্তু এখানে শুধু ছোট মাছ আছে। পেটের ক্ষুধায় সে ছোট মাছের ঝোল নিয়ে খেতে শুরু করলো। ভাত শেষ, তবে পেট ভরেনি। চোখের জল মুছে সে সব নোংরা প্লেট ধুয়ে রাখলো। ঘরে এসে দেখলো আদ্রিয়ান শুয়ে আছে। তা দেখে নূর ফ্লোরে বসে ব্যালকনির দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ান ঘুমায়নি, কিন্তু চোখ বুজে আছে। সে গম্ভীর স্বরে নূরকে উদ্দেশ্য করে বলল, বিছানায় এসে শোও। নূর ধীর পায়ে বিছানায় উঠে শুয়ে পড়ল। ঘুমেরা চোখে বাসা বেঁধেছে। রাতে ঘুমোতে পারেনি বিধায় চোখ বুঝতেই ঘুমিয়ে গেল। আদ্রিয়ান নূরকে দেখছে। নূরের ভেজা চোখ দেখতেই সে মনে মনে ভাবল, নূর কি কেঁদেছে নাকি? চোখের পাপড়ি ভেজে কেন? কাঁদতে যাবে কেন আবার? হয়তো এমনি এসব ভাবছে। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার পরেও নূরের ভেজা পাপড়ির কথা মাথা থেকে গেল না। মাগরিবের আজান কানে আসতেই নূর ঘুম থেকে উঠে পড়ে। দেখে চারদিক কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। তাড়াতাড়ি উঠে নিচে গেল। ইলহাম পায়রাকে নিয়ে বেরিয়েছে। পায়রার কথা ভেবে নূর তাচ্ছিল্য হাসলো, আর মনে মনে বলল, আপুকে তো তুমি সুখ দিলে আল্লাহ, তবে আমার কপালে এত দুর্ভোগ কেন? রাহেলা সাহা নূরকে দেখে বললেন, ঘুম ভেঙেছে তাহলে? আজ বোধহয় চা নাস্তা পাওয়া যাবে না। আমি এক্ষুনি করে দিচ্ছি আম্মা। নূর দ্রুত গতিতে রান্নাঘরে গিয়ে চা বসালো, সাথে আলুর পকোড়া। মিনিট 10-এর মাঝেই তৈরি করে ফেললো নাস্তা। রাহেলা শাহ ও সুরাইয়া সাহা বসে আছেন সোফায়। টিভিতে খবর চলছে। তাদের সামনে নাস্তা দিয়ে নূর আদ্রিয়ানের চা নিয়ে রুমে যায়। আদ্রিয়ান ফোনে কথা বলছে। নূরকে দেখে ফোন কেটে দিল। আপনার চা। নূর চা দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আদ্রিয়ান বলে, দাঁড়াও। নূর ব্যস্ত পায়ে দাঁড়ালো।
আদ্রিয়ান সামনে এসে নূরের হাতের দিকে তাকাতেই দেখলো ব্যান্ডেজ ভেজা। তখন চড় মারার সময় সেই হাত চেপে ধরেছিল, তাই হয়তো রক্তের জন্য ভিজে গিয়েছে। ড্রয়ার থেকে একটা বক্স বের করে নূরকে বলল। এখানে বসো। নূর বসতেই আদ্রিয়ান নূরের হাত নিয়ে ব্যান্ডেজ খুলতে লাগলো। নূর ব্যথায় চোখ মুখ খিচে রইল। আদ্রিয়ান আস্তে আস্তে পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিল। হাত পুরো ফসকা পড়ে গিয়েছে। নূর অবাক চোখে তাকায় আদ্রিয়ানের দিকে। এই লোক গিরগিটি নাকি? দুইটা রূপ কেন? নূরকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান গম্ভীর স্বরে বলে। এভাবে তাকানোর কিছু হয়নি, ব্যান্ডেজ করে দিচ্ছি যেন পরে আবার আঘাত করা যায়। আদ্রিয়ানের উক্ত কথাটি শুনে নূরের মন খারাপ হলো। সে জানতো এমন কিছুই হবে। ব্যান্ডেজ শেষ হলে আদ্রিয়ান চায়ের কাপ হাতে নেয়। পকোড়া দেখে নূরের জিভে জল চলে এসেছে। না খাওয়া পেটটা চুচু করছে খিদের জ্বালায়। নূর ছুটে গেল রান্নাঘরের দিকে, কিন্তু সেখানে কোনো পকোড়া আর অবশিষ্ট নেই। বাকি যা ছিল রাহেলা সাহা ফারজানাকে দিয়ে দিয়েছে। নূর ঢোক গিলে চলে এলো। পেটের ভেতর শব্দ হচ্ছে। নূরের ভীষণ খিদে পেয়েছে। চাও নেই। ভেবেছিল আবারও চা বসাবে, কিন্তু যদি কেউ কিছু বলে তাই বসে রইল। ইলহাম পায়রাকে নিয়ে বাগানে এসেছে। পায়রা এত ধরনের ফুল দেখে খুশিতে আত্মহারা। ভাবছিল এখান থেকে কিছু গাছ নিয়ে যাবে লাগানোর জন্য। ইলহাম পায়রার পেছন পেছন হাঁটছিল। অন্যদিকে তার মনোযোগ নেই। তার মনোযোগ শুধু পায়রার দিকে। হিজাব পরা সত্ত্বেও চোখ দুটো ভীষণ মায়াবী লাগছে। এই মুহূর্তটা খুব করে পেতে চেয়েছিল সে। আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য ইলহাম খুবই খুশি। এখান থেকে তারা বাগান বাড়িতে যাবে। এখানটায় দাঁড়াও ফাইরা, কয়েকটা ছবি তুলে। ইলহামের কথা শুনে পায়রা সূর্যমুখী ফুলের পাশে দাঁড়ালো। সেও চেয়েছিল ছবি তুলতে, কিন্তু ইলহাম যদি কিছু মনে করে তাই মুখ ফুটে বলেনি। ইলহাম অনেকগুলো ছবি তুললো পায়রার। পুরো বাগান ঘুরেছে পায়রার সাথে, তুলেছে শখানেক ছবিও। ইলহাম একটাবারের জন্যও বিরক্ত হয়নি। দুজনে বসলো একটা লেকের সামনে, হাতে এক মুঠো বাদাম। পায়রা ইলহামের কাঁধে মাথা রেখে এই মনোরম দৃশ্য উপভোগ করছে। সময় পেরিয়ে গিয়েছে নিজ গতিতে। ইলহাম পায়রাকে নিয়ে বাগান বাড়িতে উঠেছে। আজ রাতটা এখানেই থাকবে। বাগান বাড়িটাও বেশ পছন্দ হয়েছে পায়রার। খোলামেলা জায়গাটাতে এসে সে মুগ্ধ। বাতাস বইছে তাদের ঘর জুড়ে। এমন একটা সংসারই তো সে চেয়েছিল। পায়রা যখন জানালার ধারে বসে বাতাস উপভোগ করতে লাগলো, ইলহাম তখন পাশ থেকে তার সৌন্দর্য উপভোগ করছে। রাত 2টো। নূরের ঘুম আসছে না খিদেই। আদ্রিয়ান পাশে বেঘরে ঘুমাচ্ছে। রাতেও খেতে পারেনি। ভাত যাওয়া ছিল রাহেলা সাহা ফেলে দিয়েছেন ময়লার ঝুড়িতে। নূর আস্তে করে উঠে পড়ল। ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। পুরো রান্নাঘর খুঁজে সে একটা বাটিতে ঠান্ডা কিছু ভাত দেখতে পেল। হয়তো আগের ভাত। সে ভাতে পানি ঢেলে এক পিস মাংস নিয়ে ফ্লোরে বসে খেতে লাগলো। দু নলা গালে নিতেই কেউ একজন আলো জ্বালিয়ে দিল। নূর তাকাতেই দেখে রাহেলা সাহা দাঁড়িয়ে আছে। তিনি ক্ষুব্ধ নয়নে চিৎকার করে বললেন। চোর দেখে যাও সকলে। আদ্রিয়ান সহ সুরাইয়া সাহা ছুটে এলেন রান্নাঘরে। নূরের বেশ লজ্জা লাগছে। আদ্রিয়ান দেখল নূরের হাতে ভাত ও মুখের ভাত এখনো চিবুইনি। রাহেলা সাহা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন। দেখো কেমন বাড়ির মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, রাত বিরাতে চুরি করে খাচ্ছে। ছি! নূরের চোখে জল টলমল করছে। সে গালের ভাত আর চিবুতে পারল না। আটকে আসলো গলায়। খুব কষ্টে ভাতগুলো খেলো সে। কাটার মতো এক একটা দানা গলায় আটকে আসছে তার। আদ্রিয়ান নূরকে পর্যবেক্ষণ করে বলল। তোমরা ওকে খেতে দাওনি? কি বলতে চাইছো তুমি? আমরা তোমার বউকে না খাইয়ে রেখেছি? মাঝরাতে ঘুম ভাঙায় এমনিতেই বিরক্ত সে। তার উপর তার মায়ের কথায় সে রাগান্বিত হয়ে বলল। খেতে দিলে ওকে মাঝরাতে উঠে খেতে হবে কেন? রাহেলা সাহা চুপ করে রইলেন ছেলের কথায়। তবে ভয়ও পেলেন, যদি আদ্রিয়ান জানতে পারে যে সে নূরকে খেতে দেয়নি পুরোদিন, তাহলে কেলেঙ্কারি হবে। আদ্রিয়ান নূরের কাছে যেতেই দেখে ভাত থেকে গন্ধ বের হচ্ছে। খিদের তাড়নায় নূর ভাত ভালো কিনা খারাপ বুঝতে পারেনি। সে নূরের হাত থেকে প্লেট কেড়ে নিয়ে বলল। এসব কি খাচ্ছ? নষ্ট ভাত খাচ্ছ কেন? নূর কাদো কাদো কণ্ঠে বলল। খিদে পেয়েছিল তাই। আদ্রিয়ান অবাক হলো নূরের কথায়। একটা মানুষ কতটুকু ক্ষুধার্ত হলে পচা বাসি ভাত খেতে পারে? রুমে যাও, আমি আসছি। নূর হাত ধুয়ে রুমে চলে যেতেই আদ্রিয়ান 3টে আপেল ও এক ঝুড়ি আঙ্গুর নিয়ে রুমে চলে গেল। রাহেলা সাহা তা দেখে মুখ বাঁকিয়ে চলে গেলেন। নূর বিছানায় বসে আছে। লজ্জায় মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। বিয়ের প্রথম দিনই চোর অপবাদ পেল সে। আদ্রিয়ান ভেতরে আসতেই নূর কিছুটা নড়ে চড়ে উঠল, তবে তাকালো না আদ্রিয়ানের দিকে।
আদ্রিয়ানও কিভাবে বলবে বুঝতে পারছে না। সে গলা পরিষ্কার করে নূরের দিকে ঝুড়িটা এগিয়ে দিল। আপাতত আঙ্গুর আর আপেলই ছিল। নূরের খিদে মরে গেছে রাহেলা সাহার কথায়। আদ্রিয়ানের এগিয়ে দেওয়া হাত সে গ্রহণ করল না, বরং নরম সুরে বলল, আমার খিদে নেই, আমি খাবো না। আদ্রিয়ান কিছুটা অবাকই হলো নূরের কথায়। একটু আগেই যে মেয়েটা খিদের তাড়নায় বাসি পচা ভাত খাচ্ছিল, এখন সেই মেয়েটাই বলছে খিদে নেই কিনা। নূরের খিদে নেই বললেও তার পেট জানান দিচ্ছে সে কতটা ক্ষুধার্ত। পেটের থেকে আসা শব্দ পেয়ে নূর নিজেও লজ্জায় পড়ে গেল। আদ্রিয়ানের এই মুহূর্তে বেজায় হাসি আসছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নূরের দিকে ছুরিয়ে গিয়ে দিয়ে বলল, চুপচাপ খেয়ে নাও, নয় বাম গালু আরেকটা চড় পড়বে। নূর এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কামড় বসালো সেথায়। আদ্রিয়ান ব্যালকনিতে এসে দাঁড়ালো। তখনের কথা মনে করে হাসি আসছে। কিছু সময় পর সে রুমে এসে দেখলো নূর আঙ্গুর খাচ্ছে। আপেল সেই কবেই খাওয়া শেষ। আদ্রিয়ান দেখলো নূর বেশ মজা করে আঙ্গুর খাচ্ছে। সময় এখন প্রায় রাত 3টের কাছাকাছি পর্যায়ে। আদ্রিয়ান ঘুমের জন্য চোখ খুলতে পারছে না, তবুও বসে রইল। নূর খাওয়া শেষে শুয়ে পড়তেই আদ্রিয়ানও তার পাশে শুয়ে পড়ল। রাতের আধারে জ্যোৎস্না মাখা আলোয় নূরের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। অষ্টাদশী শুকিয়ে যাওয়া মুখখানা দেখে আদ্রিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। কোনো প্রকার প্রসাধনী ছাড়াই আলাদা একটা সৌন্দর্য ভর করেছে তার চেহারায়। পরপর কিছু একটা মনে পড়তেই দৃষ্টি সরিয়ে ফেলে সে। অতঃপর বাঁকা হেসে বলে, তোমার এই সুন্দর কপালে আরো অনেক কিছু বাকি আছে। এখনো তো সবেমাত্র শুরু। আদ্রিয়ান শাহ তোমার জীবন ধ্বংস করে দেবে কয়লার মতো। নূরের ঘুম ভাঙে আজানের সুরে। আজ ঘুম ভালো হয়েছে তার। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নিল সে। আজ পরিবেশ কিছুটা শান্ত, তবে মুগ্ধতা ছড়িয়ে আছে চারদিক জুড়ে। নূর রান্নাঘরে চলে গেল চা নাস্তা বানাতে। আজ কলেজ যেতে হবে, তাই তাড়াহুড়ো করেই সব করতে হবে। বেসিনের দিকে তাকিয়ে দেখলো অনেকগুলো প্লেট ও পাতিল জমা হয়ে আছে, কিন্তু রাতের কথা স্পষ্ট মনে আছে তার। সবকিছু পরিষ্কার করেই সে রান্নাঘর থেকে বেরিয়েছিল। তবে এতগুলো কিভাবে জমা হলো? কাছে যেতেই দেখতে পায় কাল রাতে যে তরকারিগুলো তুলে রেখেছিল সেগুলো সব ফেলে দিয়েছে রাহেলা সাহা। পুরো রান্নাঘর নোংরা হয়ে আছে। নূর আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করলো। এতগুলো পাতিল ও প্লেট পরিষ্কার করার পর কোমরে ব্যথা করছে। সুরাইয়া সাহা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সোফায় বসলেন। আজ মন মেজাজ খুব ভালো। তার মেয়ে আজ বাড়ি আসবে। নূর তার দিকে চাই গিয়ে দিতেই তিনি নূরকে বলেন, আজ তোমার ফুপি শাশুড়ি আসবে, সব দায়িত্ব কিন্তু তোমার নূর। আজ কলেজ যেতে হবে, কিন্তু এদিকে মেহমান আসার কথা শুনে নূরের মনটা খারাপ হয়ে যায়। সে তো রান্নাও করতে পারে না, তাহলে আজ কি হবে? রাহেলা সাহাকে ভালো করে চিনে নূর। উল্টোপাল্টা কিছু হলে তার রক্ষে নেই। ইতিমধ্যে রাহেলা সাহা এসে সোফায় বসলেন। নূর তার দিকে চা পরোটা এগিয়ে দিল। আদ্রিয়ান এখনো ঘুম থেকে উঠেনি। নূর সব কাজ তাড়াতাড়ি সেরে রুমে চলে গেল। সকাল 8টা বেজে গিয়েছে। 9:30টায় কলেজে উপস্থিত থাকতে হবে। তাড়াতাড়ি করে গোসল করে সে তৈরি হয়ে নিল। আদ্রিয়ানের ঘুম ভেঙেছে সবেমাত্র। সে চোখ কসলাতে কসলাতে উঠে দেখে নূর তৈরি হচ্ছে। এত সকালে নূর যাবেই বা কোথায়? মস্তিষ্কে হরেক রকমের চিন্তা আসা সত্ত্বেও সে কিছু বলল না। ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা করতে। রাহেলা শাহ ছেলেকে চা পরোটা এগিয়ে দিয়ে বলল, তোমার স্ত্রী বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? স্বামীকে যে নাস্তা দিতে হয় সেই খেয়ালও নেই। আদ্রিয়ান রাহেলা সাহার কথা শুনে হাত মুষ্টিবদ্ধ করে উপরে চলে গেল। অথচ রাহেলা সাহা নিজেই বলেছিলেন আস্তার ছেলেকে নাস্তা তিনি নিজের হাতে দিতে চান। আদ্রিয়ানকে দেখে নূর তার সামনে গিয়ে বলে, আমাকে কি আপনি পৌঁছে দেবেন নাকি আমি নিজেই চলে যাব? আদ্রিয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলে, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমার কলেজ আছে আজকে। আদ্রিয়ান ভাবলেশহীন ভাবে উত্তর দিল। কলেজ যেতে হবে না। আদ্রিয়ানের কথায় নূর যেন আকাশ থেকে পড়ল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তাই সে আবারও জিজ্ঞেস করলো, মানে? মানে পড়ালেখা বন্ধ। বিয়ে করেছো, স্বামীর সংসার বাচ্চা সামলাবে, ব্যাস। এত পড়ালেখার প্রয়োজন নেই। কিন্তু আপনি তো বলেছিলেন আমায় পড়াবেন। নূরের কথায় আদ্রিয়ান বেশ বিরক্ত হলো। সে ঝাঁঝালো স্বরে বলল, এখন বলছি করাবো না। যেমন করবেন না, আমি পড়তে চাই, আমি আমার পড়ালেখা শেষ করতে চাই। উক্ত কথাটি বলতেই আদ্রিয়ান ঠাস করে চড় বসিয়ে দেয় নূরের গালে। ঝাঁঝালো স্বরে বলে, তোকে একবার বললে কানে শুনিস না? এত পড়ালেখা করে কি করবে? আমি যা বলেছি তাই হবে। তোর পড়ালেখার আর কোনো প্রয়োজন নেই। আমি আপনার পায়ে পড়ছি, এমনটা করবেন না, আমার অনেক স্বপ্ন। আদ্রিয়ান নূরকে ধাক্কা মেরে চলে যেতে নেয়।
কিন্তু পরক্ষণেই থেমে গিয়ে বলে, আজ থেকে সব স্বপ্ন মৃত, বুঝতে পেরেছিস? নূর বিছানায় বসে কাঁদতে লাগলো। এভাবেই বুঝি বিয়ের পর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন ভেঙে যায়। রাহেলা সাহা রুমের ভেতরে এসে নূরকে বললেন, আজ আদ্রিয়ানের ফুপি আসবে, চট করে বাড়িটা পরিষ্কার করে ফেলো। নূর আড়ালে চোখের জল মুছে নিচে গেল। এত বড় বাড়ি সে একা পরিষ্কার কি করে করবে বুঝতে পারছে না। রাহেলা সাহা এসে নূরকে বললেন, ওইখানে কাপড় আর বালতি রাখা আছে, ফ্লোরে যেন কোনো প্রকার দাগ না থাকে, ভালো করে মুছবে। নূর মাথা নেড়ে সাই জানিয়ে নিজের কাজে লেগে পড়ে। এই বাড়িতে কম করে হলেও 12টা রুম। নূর ভালো করেই সবগুলো ঘর পরিষ্কার করলো। রাহেলা সাহা পেছন থেকে দেখছেন নূর ঠিক করে পরিষ্কার করছে কিনা। সুরাইয়া সাহার ঘর মুছে বেরিয়ে যেতে নিলে রাহেলা সাহা বলেন, আবারও মুছো, ঠিক করে মোছা হয়নি। আম্মা আমি ভালো করে পরিষ্কার করেছি। এক জায়গায় 2বার করে মুছতে হবে। যাও নিজের কাজে লেগে পড়ো। নূর নিরুপায় হয়ে আবারও সেই ঘর পরিষ্কার করলো। একইভাবে বিভিন্ন বাহানায় নূরকে একই জায়গায় 3 থেকে 4 বার পরিষ্কার করতে হয়েছে। পুরো বাড়ি পরিষ্কার করার পর তার শরীরে একটুও শক্তি নেই আপাতত। পাগুলো ব্যথা করছে ভীষণ। এত বড় বাড়ি একজনের পক্ষে এতবার পরিষ্কার করা কি আদৌ সম্ভব? দাঁড়ানোর শক্তিটুকুও নেই তার। রাহেলা সাহা ফারজানাকে রান্না বসাতে বলে নূরকে ছাদে নিয়ে গেলেন। নূর ছাদে গিয়ে দেখলো সেখানে অনেকগুলো পাতিল রাখা আছে। রাহেলা সাহা তার দিকে তাকিয়ে বললেন, সবগুলো পাতিল যেন একদম চকচক করে, সেভাবে পরিষ্কার করবে, না হয় তোমার হাত আজ আস্ত থাকবে না। আচ্ছা আম্মা। রাহেলা সাহা চলে যেতেই নূর মেঝেতে বসে পরিষ্কার করতে থাকে। এই 2 দিনে যা খাটনি গিয়েছে তা কখনো করেনি। বয়সী বা কত নূরের, একা হাতে এত সব কাজ করাই কি সম্ভব? 3 ঘন্টা ঘরে সব পরিষ্কার করেছে নূর। হাতে কালো কালো দাগ পড়ে গিয়েছে, হাতের কিছু অংশ কেটেও গিয়েছে। নূর ভেবেছিল এই বুঝি শেষ, কিন্তু না। রাহেলা সাহা তাকে কিছু শাড়ি ধরিয়ে দিয়ে বলল, শাড়িগুলো আয়রন করে দাও, একটা শাড়িও যেন পুড়ে না যায়। নূর ক্লান্ত স্বরে বলল। আম্মা আমার শরীরটা খুব ক্লান্ত, একটু পরে করি। রাহেলা সাহা নূরের কথা শুনে মুখ বাঁকিয়ে বললেন, এমন কাজ আমরাও অনেক করেছি, এইটুকু কাজ করলে কেউ মরে যায় না। নূর আর কথা বাড়ালো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়িগুলো আয়রন করতে লাগলো। 2টো শাড়ি আয়রন করার পর সে বাথরুমে যায়। সেই সুযোগে রাহেলা শাহ এসে আয়রন শাড়ির উপর বসিয়ে দিয়ে যায়। এতে করে তার শাড়ি পুড়ে যায়। নূর এসে দেখে শাড়ি পুড়ে গিয়েছে। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল তার। রাহেলা সাহা ছুটে এসে বললেন, পোড়া পোড়া গন্ধ আসছে কেন? কি পুড়িয়ে ফেলেছো? নূরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। রাহেলা সাহা পুড়ে যাওয়া শাড়ি দেখে চিৎকার করে বললেন, আমার এত দামি শাড়িটা তুমি পুড়িয়ে ফেললে? এর দাম কি তোমার বাপ এসে দিয়ে যাবে? নূর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। আমি তো আয়রনটা উঠিয়ে রেখে গিয়েছিলাম, কি হয়ে যে পুড়ে গেল আমি বুঝতে পারছি না। মিথ্যেবাদী মেয়ে, আজ তোমার একদিন কি আমার একদিন। রাহেলা সাহা গরম আয়রন নূরের হাতে চেপে ধরলেন। আচমকা এভাবে চেপে ধরায় নূর চিৎকার করে উঠল, আমার এত দামি শাড়ি, একটা কাজও যদি ঠিক মতো করতে পারতো। নূর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাহেলা সাহা আরো কিছু বলতে যাবেন, তার আগে দরজা খোলার শব্দ পায়। তিনি মাথায় কাপড় দিয়ে ছুটে যান নিচে। সুরাইয়া সাহা বড় আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন দরজার দিকে। আপাত মস্তক আবৃত বোরকা পরা একজন মহিলা ও একটি প্রাপ্তবয়স্ক একটি ছেলে প্রবেশ করলো। ছেলেটি সম্ভবত মহিলাটির সন্তান। মহিলাটি সুরাইয়া সাহাকে সালাম করতেই সুরাইয়া সাহা চোখে জল ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আম্মা, আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখলে আমার কি ভালো লাগবে। এতদিন পর মনে পড়লো এই বুড়ি মানুষটার কথা। আমি বাঁচি কি মরি তোমাদের ভাই বোন কারো কিছু যায় আসে না। এসব কি বলছেন আম্মা? আমি কি আপনাকে ভালোবাসি না? তাহলে আসলে না কেন বিয়েতে? ছোট ভাইয়ের বিয়ে আর তুমি কি না বড় বোন হয়ে বিয়েতে আসলে না? আম্মা, আপনি তো জানেন আমি কেন আসিনি। নূর নিচে নেমে আসতেই সেই মহিলা নূরের দিকে ভ্রুকুচকে তাকায়। তার চোখের চাহনি সুরাইয়া সাহা বুঝতে পেরে বললেন, এ হচ্ছে নূর, আমাদের আদ্রিয়ান দাদু ভাইয়ের বউ। মহিলাটি শুধুমাত্র 2 চোখ দেখা যাচ্ছে। তিনি বোরকা খুলে নূরের দিকে এগিয়ে আসেন। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওনার দিকে। এই বয়সে এসেও কি সুন্দর চুল ওনার, কি সুন্দর চাহনি। সুরাইয়া সাহা নূরের দিকে তাকিয়ে বললেন, আমার মেজো মেয়ে সাহিলা তালুকদার, তোমার ফুপি শাশুড়ি।
নূর শাহিলা তালুকদারকে সালাম দিতেই তিনি নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে নূরকে জড়িয়ে ধরেন। নূর ওনার ব্যবহারে মুগ্ধ। এই পরিবারে একমাত্র ইনিই নূরকে আপন করে নিয়েছেন। রাহেলা সাহা শাহিলা তালুকদারকে শরবত এগিয়ে দিতেই তিনি গম্ভীর চাহনিতে তাকালেন তার দিকে। অতঃপর শরবতের গ্লাসে চুমুক বসালেন। উপস্থিত ছেলেটি নূরের দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়ে। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহেলা সাহা বললেন, এইভাবে দাঁড়িয়ে না থেকে দুপুরের খাবার ব্যবস্থা করো। নূর দ্রুত মাথা নেড়ে সাই জানিয়ে চলে যায় রান্নাঘরে। ফারজানা গাজর কাটছে। নূর সবকিছু টেবিলে নিয়ে পরিবেশন করতে শুরু করলো। আদ্রিয়ান ও রোশান দুজনেই ক্লাবে এসেছে। আদ্রিয়ান কোনার একটা চেয়ারে বসে আছে। আদ্রিয়ানের গম্ভীর চেহারা দেখে রুশান বলল, আদ্রিয়ান ভাই, কোনো সমস্যা হয়েছে? তেমন কিছু না, নূরের কলেজ বন্ধ করে দিয়েছে। এই তো তুমি ভুল পদক্ষেপ নিলে ভাই। রোশানের কথায় আদ্রিয়ান ব্রুকুচকে বলে, ভুল পদক্ষেপ কিভাবে? নূর ভাবিকে কলেজে গেলেই তবেই তো শাহনাব চৌধুরী ভাবিকে দেখতে পাবে, আর ভিতরে থাকা আগুন আরো বেশি জ্বলবে। রুশানের কথা শুনে আদ্রিয়ানের গম্ভীর চাহনির অদরকানায় তৃপ্তির হাসি ফুটে উঠল। এই কথাটা সে আগে ভাবল না কেন? সে রুশানের কাঁধে চাপড় দিয়ে বলল, সাব্বাস, এই কথাটা তো আমি আগে ভাবিনি। আমার সাথে থেকে থেকে দিন দিন তোরও বুদ্ধি বাড়ছে। রুশান লজ্জামাখা হাসি দিয়ে বলল। কি যে বলো না আদ্রিয়ান ভাই, সবই তোমার দোয়া। আদ্রিয়ান সিগারেট ধরিয়ে বেরিয়ে যায়। এক্ষুনি বাড়িতে গিয়ে নূরের কলেজ যাওয়ার ব্যবস্থা করবে। ইলহাম ও পায়রা বাগান বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সুরাইয়া সাহা ফোন করেছেন তাদের বাড়ি ফিরতে, তাই এত তাড়া। পায়রার পরনে নীল রঙের কামিজ। সে মাথায় ওড়না দিয়ে গাড়িতে উঠে বসলো। পরের সপ্তাহে তারা সাহা বাড়ি ছেড়ে তাদের নতুন বাড়িতে উঠবে। ইলহামের ইচ্ছে সে আলাদা থাকবে, তাই এত বন্দোবস্ত। বাড়ি পৌঁছতেই পায়রা দেখতে পায় ফর্সা একজন মহিলা বসে আছেন সোফায়। তাকে না চেনায় পায়রা একটু বিব্রত বোধ করে। ইলহাম তাকে সালাম করায়, পায়রাও তাকে সালাম করে। শাহিলা তালুকদার পায়রার হাতে 1000 টাকার একটি নোট দিয়ে বললেন, নতুন বইয়ের জন্য তার ননাসের তরফ থেকে বকশিস। পায়রা এতক্ষণে বুঝতে পারলো সামনে থাকা ব্যক্তিটি তার নন্নাস। পায়রা কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পায়রার অবস্থা বুঝতে পেরে তিনি পায়রার হাত ধরে তার পাশে বসান। আমি ননাস হিসেবে অতটাও খারাপ না, তাই এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। পায়রা আলতো হেসে বলল, আসলে আপনাকে দেখিনি তো তাই। তাদের কথার মাঝেই নূর শাহিলা তালুকদারের দিকে পানি গ্লাস এগিয়ে দিয়ে বলল, আপনার পানি। দেখি মেয়ে, তুমিও এখানে বসো। আমি এ বাড়ির মেহমান নই, এত খাতির যত্নের প্রয়োজন নেই। শাহিলা তালুকদারের কথায় নূর তার পাশে এসে বসেন। নূরকে বড্ড পছন্দ হয়েছে তার। নূরও কেমন কিছু সময়ের মাঝে মিশে গিয়েছে শাহিলা তালুকদারের সাথে। তাদের কথার মাঝে আদ্রিয়ান বাড়ির ভেতরে প্রবেশ করে। আদ্রিয়ানকে দেখতেই শাহিলা তালুকদারের মুখের হাসি ভাব দূর হয়ে যায়। আদ্রিয়ান তাকে দেখে সালাম করতে গেলে তিনি গম্ভীর কণ্ঠে বলে, করতে হবে না। আদ্রিয়ান কিছু না বলে চলে যায়। এসবে সে অভ্যস্ত, তাই কিছু বলল না। উক্ত বিষয়টি পায়রা খেয়াল করলেও কিছু বলল না। দুপুর বাজে 2টো। সকলে খেতে বসেছে। নূর সবাইকে পরিবেশন করছে। তা দেখে শাহিলা তালুকদার বলে ওঠেন, কি হলো নূর, তুমি খেতে বসছো না কেন? নূর আমতা আমতা করে বলল, আপনাদের খাওয়া হলে আমি খেতে বসবো। আমাদের খাওয়া শেষ হলে কেন খেতে বসবে? দেখি আমার পাশে বসে পড়ো। একা একা খাওয়া যায় নাকি? নূর রাহেলা সাহার দিকে তাকাতেই তিনি বলেন, আপা, নূর সবার শেষেই খায়। বাড়ির বউরা সবার খাবার শেষে খাবে, এটাই তো স্বাভাবিক। রাহেলা সাহার কথায় শাহিলা তালুকদার গম্ভীর কণ্ঠে বলেন, সকলের খাওয়া শেষে খাবে মেয়েটা। এইটুকু মেয়ে এতগুলো কাজ করার পর একা একা খেতে পারবে? শাহিলা তালুকদারের কথা শুনে রাহেলা সাহা চুপ হয়ে গেলেন। নূর আদ্রিয়ানের পাশে খালি চেয়ারটায় বসে গেল। শাহিলা তালুকদার খেয়াল করলেন নূর শুধুমাত্র ডাল ও আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে। তিনি আদ্রিয়ানের দিকে গরুর মাংসের বাটি এগিয়ে দিয়ে বললেন, নূরের প্লেটে মাংস দাও, আর সব কিছু তরকারি থেকে একটু একটু বেড়ে দাও। নূর টলমল চোখে তাকালো মাংসের বাটির দিকে। এই ভাতের জন্য কাল সে চোর অপবাদ পেয়েছিল। আদ্রিয়ান নূরের প্লেটে মাংস ও মাছ তুলে দিল। একে একে সবগুলো তরকারি থেকে নূরের প্লেটে তুলে দিল। তা দেখে রাহেলা সাহা চোখ গরম করে তাকায় নূরের দিকে। আপাতত নূরের কোনো দিকে খেয়াল নেই। সে একমনে খেয়েই যাচ্ছে। শাহিলা তালুকদার গলা পরিষ্কার করে বললেন, নূর, এখন থেকে তুমিও সবার সাথে খেতে বসে যাবে, অপেক্ষা করবে না। নূর
শাহিলা তালুকদারের কথায় মাথা নেড়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। অপরদিকে আরো একজন নূরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহিলা তালুকদারের একমাত্র সন্তান সাতমান তালুকদার। আদ্রিয়ানের 4 বছরের বড় বলা যায়। নূরের হাতের দাগের দিকে সে তাকিয়ে আছে। এভাবে পুড়ে গিয়েছে অথচ ব্যান্ডেজও করা নাই। পায়রার চোখে জল টলমল করছে। সে বাড়ন্ত ভাত কোনোভাবেই খেতে পারছে না। ইলহাম তা লক্ষ্য করে পায়রার কানে ফিসফিস করে বলল, কি হলো, খাচ্ছ না কেন? খিদে নেই আজ, তাই খেতে ইচ্ছে করছে না। ইলহাম আর বিষয়টাকে ঘাটল না। আদ্রিয়ান নূরকে এটা ওইটা বেড়ে দিচ্ছে। আজ আদ্রিয়ান অবশ্য নিজ থেকে নূরের কাছে আসার চেষ্টা করছে। তার কারণ শাহিলা তালুকদার। ইতিমধ্যেই সে বুঝতে পেরেছে শাহিলা তালুকদার নূরকে বেশ পছন্দ করেছে। নূর তার বাঁ হাতটা লুকিয়ে রেখেছে শাড়ির আঁচলের নিচে, কিন্তু পায়রা দূর থেকেও তা লক্ষ্য করেছে। সকলের খাওয়া শেষে নূর সব গুছিয়ে রাখছিল। আজ সে পেট ভরে খেয়েছে। গতকালের ক্ষুধাও যেন আজকে পেয়ে বসেছিল। নূর নোংরা প্লেট ধোয়ার জন্য রান্নাঘরে আসতেই কেউ একজন নূরের হাত চেপে তাকে আড়ালে নিয়ে যায়। আচমকা এমন করায় নূর তবদা খেয়ে যায়। পায়রা টলমল চোখ নিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর পায়রার মলিন চেহারা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, শরীর খারাপ? তুই এত বড় কবে হলি নূর? নূর পায়রার কথা বুঝতে না পারায় উত্তর দিতে পারল না। পায়রা নূরের শাড়ির আঁচল হাতের পুড়ে যাওয়া জায়গা থেকে উঠিয়ে বলে, এসব কি করে হলো? পায়রার প্রশ্নে নূর চুপ করে রইল। এতে পায়রার রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। কি হলো, চুপ করে আছিস কেন? বল, কে করেছে? শাড়ি পুড়ে ফেলেছিলাম তাই। তাই সেই অপরাধের সাজা হিসেবে তোর হাত পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো? নূর চুপ করে রইল। পায়রা নূরের চুপসে যাওয়া চেহারা দেখে বলল, তোকে কখনো একা একা রান্না করতে দেইনি আমি আর আম্মা, অথচ সেই তোকেই কিনা পদে পদে শাস্তি পেতে হচ্ছে। পায়রা নূরকে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে চাইলে নূর ফুপিয়ে কেঁদে উঠে বলে, আপু ফোনে কিছু বলো না, আপু আমার কথাটা তো শোনো। চুপ কর তুই, আজ এর একটা বিচার চাই আমার। পায়রা নূরকে জোর করে বসার ঘরে নিয়ে আসে সকলের সামনে। রাহেলা সাহা বসে আছেন সোফায়। পায়রার রাগান্বিত চেহারা দেখে শাহিলা তালুকদার বললেন, কি হয়েছে পায়রা? পায়রা চোখের জল মুছে সুরাইয়া সাহার কাছে এসে বলে, আম্মা, আমার কিছু কথা বলার ছিল। ইতিমধ্যে উপস্থিত সকলে তাকিয়ে আছে পায়রার দিকে। নূরের বাম হাত বন্দি পায়রার হাতের মুঠোয়। পায়রা দীর্ঘশ্বাস ফেলে নূরের বাম হাত সুরাইয়া সাহার সামনে এনে বলে, শাড়ি পুড়িয়ে ফেলার অপরাধে নূরের হাত পুড়ে ফেলেছেন বড় আপা। সুরাইয়া সাহা তা দেখে রাহেলা সাহার দিকে কটমট চাহনি তাক করে বলেন, তোমার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে রাহেলা? এইটুকু মেয়ের হাত পুড়িয়ে ফেলেছো সামান্য শাড়ি ফেলার অপরাধে? রাহেলা সাহা আমতা আমতা করে বললেন, শাড়িটা আমার খুব পছন্দের ছিল আম্মা। আদ্রিয়ানের আব্বা আমায় পছন্দ করে কিনে দিয়েছিল, আর সেই শাড়িটাই নূর পুড়িয়ে ফেলেছিল। তাই তখন রাহেলা সাহার কথা শেষ হওয়ার আগেই শাহিলা তালুকদার রেগে বললেন, তাই বলে এইটুকু মেয়ের পুড়িয়ে ফেলতে তোমার বিবেকে বাঁধল না ভাবি? অবশ্য কার কাছেই বা কি আশা করছি আমি? রাহেলা সাহা চুপ করে রইলেন সকলের কথা শুনে। পায়রা সুরাইয়া সাহার কাছে এসে বললেন, আম্মা, আপনার আর আদ্রিয়ানের কথায় বিয়েটা ঠিক করা হয়েছিল। আমার বোনের দোষ কি এতটাই বেশি ছিল যার দরুন তার হাতই পুড়ে ফেলা হয়েছে? সুরাইয়া সাহা উত্তর দিতে পারলেন না। ইলহাম ও আদ্রিয়ান দুজনেই স্টোরুমে ছিল। বাহিরে চেঁচামেচির আওয়াজ পেয়ে দুজনেই বেরিয়ে আসে স্টোরুম থেকে। পায়রা নূরকে নিয়ে নিজের ঘরে যায় পুড়ে যাওয়া জায়গাটা পরিষ্কার করে দিতে। রাহেলা সাহা আর একটি শব্দও করলেন না। শাহিলা তালুকদার রাহেলা সাহাকে উদ্দেশ্য করে বললেন, মেয়েটার উপর তোমার একটু মায়া দয়া কাজ করে না ভাবি? অবশ্য ছেলে যেমন মাও তো তেমনই হবে। এসব কি বলছো তুমি? আদ্রিয়ান তোমার ভাতিজা, এই শাহ পরিবারের উত্তরাধিকার। কোনো পতিতার সন্তান শাহ পরিবারের উত্তরাধিকারী হতে পারে না। সুরাইয়া সাহা শাহিলা তালুকদারের কথায় রেগে গিয়ে বললেন, তোমার বউ পায়রার জন্য হচ্ছে সব। সুরাইয়া সাহা শাহিলা তালুকদারের কথা শুনে চর মারতে উদ্যত হলে রাহেলা সাহা তাকে থামিয়ে দিয়ে বলেন, আপা তো ভুল কিছু বলেনি আম্মা, দোষ আমার। আমি রাহেলা সাহা আর কিছু বলতে পারলেন না, ভেঙে আসলো গলা। ইলহাম আর আদ্রিয়ান এই ঘরে আসতেই শাহিলা তালুকদার রেগে চলে যান নিজের ঘরে। ইলহাম সুরাইয়া সাহাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কিসের?
তোমার বউ পায়রার জন্য হচ্ছে সব। মায়ের মুখে পায়রার নামে নালিশ শুনে ইলহাম কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো। পায়রার জন্য? পায়রা কি করেছে আম্মা? সুরাইয়া শাহ ইলহামকে বলতে যাবে তার আগেই নিজের ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে এলেন শাহিলা তালুকদার। তার চেহারায় অসন্তুষ্টি স্পষ্ট প্রকাশ পাচ্ছে। ইলহাম দ্রুত শাহিলা তালুকদারের হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলেন, কি হয়েছে আফা, কোথায় যাচ্ছ? আমি আমার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু আফা। সুরাইয়া শাহ চিৎকার করে কেঁদে বললেন, মাত্র এই কদিনের ভেতরেই আমার সংসারে অশান্তি ভর করেছে। ইলহাম বুঝতে পারছে না কি করবে। একদিকে তার আপা চলে যাচ্ছে, অন্যদিকে তার আম্মা কেঁদেই চলেছেন। ইলহাম তার আম্মাকে জিজ্ঞেস করলো, হয়েছেটা কি? আর আফা এভাবে হুটহাট করে চলে যাচ্ছ কেন? পায়রার জন্য হয়েছে সব। ইলহাম চিৎকার করে পায়রাকে ডাকলো। নূরকে ওষুধ দিচ্ছিল সে। হঠাৎ ইলহাম এভাবে চিৎকার করে ডাকায় পায়রা ও নূর দুজনেই বসার ঘরে উপস্থিত হয়। রাহেলা সাহা নূরকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। ইলহাম তা দেখে পায়রাকে জিজ্ঞেস করলো। কি করছো তুমি? ইলহামের কথা শুনে পায়রা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমি কিচ্ছু করিনি। সুরাইয়া সাহা তা শুনে ইলহামকে বললেন, তোমার বউ নালিশ করেছে বড় বউয়ের নামে। সাহিলাকেও সেই বিচারের অংশীদার বানিয়েছে। এরপরই যত অশান্তি। ইলহাম সুরাইয়া সাহার কথা শুনে রুষ্ট গলায় পায়রার দিকে তাকিয়ে বলল, কি নিয়ে নালিশ করছো তুমি ভাবিস নামে? ইলহামের প্রশ্নে পায়রা শক্ত কণ্ঠে বলল, বড় আপার শাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধে নূরের হাত পুড়িয়ে ফেলেছেন তিনি, তাই আমি আম্মার কাছে বিচার দিয়েছি। এটা ওদের সংসারের ব্যাপার, তুমি কেন তাদের সংসার নাক গলাতে যাচ্ছ? ইলহামের কথায় পায়রা বাকরুদ্ধ। তার বোনের সাথে করা অত্যাচারের বিচারও কি সে করতে পারবে না? পায়রা নূরের হাত শক্ত করে ধরে বলল, এই সংসারে বউ হওয়ার আগে নূর আমার বোন। আমার বোনের ভালো খারাপ বোঝার দায়িত্ব নিশ্চয়ই আমার। এখানে আমি তো কোনো দোষ করিনি। আমি শুধু আমার বোনের ওপর হওয়া অত্যাচারের বিচার চাইতে এসেছি। পায়রার কথায় সুরাইয়া সাহা মুখ বাঁকিয়ে বললেন, বিয়ের পর সব মেয়েদের আসল ঠিকানা তার স্বামী ও তার সংসার। এখন আর তোমার বোন নেই নূর, আদ্রিয়ানের স্ত্রী সে। পায়রা কিছু বলার আগে ইলহাম রাহেলা সাহাকে উদ্দেশ্য করে বললেন, পায়রার করা কাজের জন্য আমি লজ্জিত ভাবি। এখন থেকে আর এমন কিছু হবে না। ইলহামের কথা শুনে পায়রার রাগ বেড়েই চলেছে। সে সামনে এগিয়ে এসে বলল, আমি তো কোনো ভুল করিনি, আর না আমি এমন কোনো কাজ করেছি যার জন্য কাউকে মাথা নত করতে হবে। আমি শুধু একজন বড় বোনের দায়িত্ব পালন করেছি। সুরাইয়া সাহা পায়রার কথা শুনে ব্যঙ্গাত্ম স্বরে বললেন, দেখেছো ইলহাম আজ তর্ক করছে আমাদের সাথে। কাল হয়তো এই বাড়িতে জায়গাও দিবে না। পায়রা স্তব্ধ সুরাইয়া সাহার কথায়। সুরাইয়া সাহাকে ভালো মনের মানুষ ভেবেছিল, কিন্তু তার মুখ থেকে এমন কথা আশা করেনি। এসব আপনি কি বলছেন আম্মা? আমি কেন আপনাদের? পায়রার মুখের কথা শেষ হওয়ার আগে ইলহাম বলে, পায়রার জন্য যেহেতু এত সমস্যা, আমি কালকেই পায়রাকে নিয়ে নতুন বাড়িতে উঠবো। পায়রা ইলহামের কথায় বাকরুদ্ধ। এসব কি বলছে ইলহাম? সুরাইয়া সাহা ইলহামের কথা শুনে কিছুটা শান্ত হয়। সাদমান সোফায় বসে সকলের কর্মকাণ্ড পরখ করছে। আপাতত এসবে তার বিন্দুমাত্র ধ্যান নেই। ইলহাম শাহিলা তালুকদারকে সোফায় বসিয়ে বলেন, আপা রাগ করছো কেন? পায়রার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইলহামের কথায় শাহিলা তালুকদার আশাহত হয়ে বললেন, এখানে পায়রার দোষ নেই। নূর এখনও ছোট মানুষ, সংসারের কাজ বুঝতে এখনও সময় লাগবে মেয়েটার। অথচ রাহেলা আপা কি না সামান্য একটা শাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধে মেয়েটার হাত পুড়িয়ে ফেললো। রাহেলা সাহা শাহিলা তালুকদারের কথায় মিনমিন করে বললেন, আমরা এই বয়সে গোটা একটা সংসার সামলেছি। তুমি আর নূর এক নও ভাবি। আর আম্মা আপনি বা কেমন? সবটা চোখের সামনে হওয়া সত্ত্বেও চুপ করে রইলেন। পরিস্থিতি আবারও বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ইলহাম শাহিলা তালুকদারকে এক গ্লাস জল দিয়ে বললেন, যা হওয়ার তা হয়ে গেছে আফা। ভাবি নূরকে সব কাজ শিখিয়ে দেবে। নূরও ঘর থেকে সব শুনছে। আজ তার জন্য এত অশান্তি। নূরের সব থেকে বেশি খারাপ লাগছে পায়রা চলে যাবে তাই। এই বাড়িতে একমাত্র আপাই তার আপন। এখন আপাও চলে যাবে তাকে ছেড়ে। রাহেলা সাহা নিজের ঘরে চলে গেলেন। ইলহাম শাহিলা তালুকদারকে বুঝিয়ে শুনিয়ে তার ঘরে পাঠালেন। আদ্রিয়ান এতক্ষণ দাঁড়িয়ে সবকিছু শুনছিল। শাহিলা তালুকদার যে তাকে ভালোবাসে না তা সে জানে।
ছোট থেকেই দেখে আসছে তার প্রতি থাকা সাহিলা তালুকদারের বিরূপ মনোভাব। পায়রা ও ইলহাম ঘরে ঢুকতেই নূর তাদের দেখে বেরিয়ে যায়। বসার ঘরে আপাতত সাদমান ছাড়া আর কেউ নেই। নূর রান্নাঘরে গিয়ে ফেলে রাখা নোংরা প্লেট ধুতে গেলে পায়রা এসে নূরকে থামিয়ে দেয়। হঠাৎ এভাবে হাত ধরায় নূর কিছুটা অবাক হয়। সে ভ্রু কুঁচকে পায়রার দিকে তাকালে পায়রা বলে ওঠে, সর, আমি করে দিচ্ছি। না আপু, আমি পারবো। বললাম তো আমি করে দিচ্ছি, তুই বিশ্রাম নে। পায়রা কিছুটা ধমক দিয়ে বলায় নূর আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। ভেতরে কাউকে না দেখে কিছুটা অবাক হয়। এই সময় তো আদ্রিয়ানের ঘরে থাকার কথা, তাহলে গেল কোথায়? পরক্ষণে বাথরুম থেকে আসা শব্দে বুঝতে পারে আদ্রিয়ান হয়তো গোসল করছে। নূর বিছানা ঝেড়ে পরিষ্কার করলো। ব্যালকনিতে রাখা কদম ফুলের গাছটা কেমন শুকিয়ে গিয়েছে। নূর গাছে পানি দিতে গিয়ে দেখলো নিচে বাগানে বেশ কিছু ফুল গাছ থাকলেও গোলাপ ফুলের একটি গাছও নেই। নূরের খুব পছন্দের ফুল লাল গোলাপ। নিচে তাকিয়ে দেখলো বাগানটার কিছু গাছে ফুল ফুটেছে। ইচ্ছে করলো ছুটে সেখানে যেতে। যেই ভাবা সেই কাজ, এক দৌড়ে ছুটে গেল বাগানে। মনে হচ্ছে প্রায় কতদিন পর এভাবে খোলা আকাশের মুখ দেখেছে সে। আদ্রিয়ান গোসল সেরে এসে দেখলো ঘর বেশ গোছানো, অথচ একটু আগেও অগোছালো দেখে গিয়েছিল সে। নূরের কথা মাথায় আসতেই সে ওদিক ওদিক তাকিয়ে দেখে নূর নেই। হয়তো ব্যালকনিতে আছে ভেবে সে এগিয়ে গেল ব্যালকনি দিকে, অথচ নূরকে সেখানেও দেখতে না পেয়ে কিছুটা বিচলিত হয় সে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। এই সময় মেয়েটা আবার কোথায় গেল? নিচে তাকাতেই দেখতে পেল নূর বাগানের এক পাশ থেকে আরেক পাশ হেঁটে চলেছে। খোলা চুলে নূরকে অবশ্য বেশ সুন্দর লাগছে। আদ্রিয়ান ব্যালকনিতে হেলান দিয়ে সবটা দেখছে। নূর একটা শিউলি ফুল ছিঁড়ে কানে গুজে দিল। সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে অন্ধকার ভর করে বসেছে। নূরকে বাগানে দেখতে পেয়ে সুরাইয়া সাহা নূরকে চিৎকার করে বললেন, এই মেয়ে ভর সন্ধ্যাবেলায় বাগানে কি করছো, তাও খোলা চুলে? নূর সুরাইয়া সাহার ধমক শুনে মাথায় আঁচল দিয়ে ভেতরে চলে আসতে নিলে সে উপরে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার দিকেই তাকিয়ে আছে। নূরকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান ব্যালকনি থেকে চলে আসে। নূর ঘরের ভেতরে আসতেই দেখতে পায় আদ্রিয়ান ফোন টিপছে। আজ 2 দিন হয়ে গেল মা বাবার সাথে কথা বলেনি নূর। তাদের খুব মনে পড়ছে, অথচ ফোনটাও কাছে নেই। আদ্রিয়ানের কাছে চাইলে যদি কিছু বলে তাই চুপ করে বসে আছে। নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান আর চোখে নূরকে দেখে বলে, কি হয়েছে, কিছু বলবে? নূর কিছুটা আমতা আমতা করে বলে, আসলে আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছে, ফোনটা যদি। নূর কথা শেষ করার আগেই আদ্রিয়ান বলে ওঠে। আমার ফোন থেকে কল করো। নূর চুপচাপ আদ্রিয়ানের ফোন নিয়ে নেয়, কারণ সে যদি এখন উল্টোপাল্টা কিছু বলে তাহলে হয়তো এই সুযোগটাও হারাবে। মোর্শেদা বেগম মুড়ি ভাজছিলেন। নূর ও পায়রার মুড়ি ভাজা খুব পছন্দের। তাদের কথা মনে পড়তেই মোর্শেদা বেগমের মন খারাপ হয়ে যায়। দিনের বেশিরভাগ সময়ই তাকে একা একা কাটাতে হয়। হঠাৎ নিজের ফোন বেজে ওঠায় তিনি কিছুটা অবাক হয়। এই সময় কেই বা ফোন করবে? ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে তিনি ফোন রিসিভ করতেই নূর মা বলে ডেকে ওঠে। 2 দিন পর মেয়ের গলা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। নূর তার মাকে কাঁদতে দেখে নিজেও ছোট বাচ্চার মতো কেঁদে ওঠে। নূর, কেমন আছো? মায়ের প্রশ্নের উত্তরে নূর কি বলবে বুঝতে পারছে না। আসলেই কি সে ভালো আছে? আদ্রিয়ান এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। মেয়ের কথা শুনে মোর্শেদা বেগম শান্তি নিঃশ্বাস ছেড়ে বললেন, ও বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ আম্মু, সবাই ভালো। বেশিক্ষণ কথা বলার সুযোগ হলো না নূরের। তার আগে রাহেলা সাহার ডাক এসেছেন। নূর আদ্রিয়ানের হাতে ফোন দিয়ে বেরিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। চা নাস্তা বসাতে হবে। নূর রান্নাঘরে ঢুকতেই দেখতে পায় পায়রা চা বসিয়ে দিয়েছে। নূর পরোটা বানানোর জন্য আটা নিতেই পায়রা তা কেড়ে নিল। এখনো হাতের ব্যান্ডেজ শুকোয়নি তোর, আমি করে দিচ্ছি। নূর আর চোখে পায়রাকে দেখছে। আচমকা পেছন থেকে জড়িয়ে ধরলো পায়রাকে। হঠাৎ এভাবে জড়িয়ে কেঁদে ওঠায় পায়রা নিজেও স্তব্ধ। নূর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। পায়রা নূরের দিকে তাকাতেই নূর বলে ওঠে, আপু তুমি চলে গেলে আমার খেয়াল কে রাখবে? এবারে লোকগুলো ভীষণ পাষাণ। পায়রা নূরের কথায় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে রেখে আমি কোথায় যাব? তোর আপু সব সময় তোর সাথেই আছে। কারো পায়ের শব্দে নূর নিজেকে সামলে নিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। রাহেলা সাহা সবার জন্য চা নিয়ে বেরিয়ে গেলেন। হঠাৎ এভাবে চলে যাওয়ায় নূর কিছুটা অবাক হয়। অন্য সময় হলে তো নূরকে এটা ওটার জন্য কথা শোনাতো, তবে আজকে হলো। পরক্ষণেই দুপুরের কথা মনে পড়তেই নূরের ঠোঁট কামড়ে হাসি আটকায়। নূরকে হাসতে দেখে পায়রা জিজ্ঞেস করে, খিরে,
একা একা হাসছিলিস কেন? কিছু না আপু, আমার শাশুড়ি আম্মা আজ আমার কথা শোনায়নি, তাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন বুঝলাম। নূরের কথা বুঝতে পেরে পায়রা শব্দ করে হেসে ফেলে। এই মেয়ে পারেও। পরোটা বানানো শেষ হলে নূর ও পায়রা টেবিলে পরিবেশন করলো। সাদমান সোফায় বসে চা খাচ্ছিল। নূরকে দেখে সে নূরের দিকে তাকিয়ে বলল, আমি পরোটা খাই না, তুমি নিয়ে যেতে পারো। খালি চা খাবেন? পরোটা না খেলে অন্য কিছু বানিয়ে দিই তাহলে। এত কষ্ট করতে হবে না, আমি খালি চাই খাবো।